আচ্ছা, একজন বাবার কাছে তার সন্তান কতটা প্রিয় হতে পারে? বাবা কি নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখতে পারে? সবগুলোর উত্তর হবে যে হ্যাঁ, অবশ্যই পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে টেকেন নামের এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা অ্যানা নামের একটা বাচ্চা মেয়ের জন্মদিনের ভিডিও দেখতে পাই, যেগুলো আসলে তার বাবা ব্রায়ান স্বপ্নে দেখছিল। অ্যানা এখন অনেক বড় হয়ে গেছে, আর তাছাড়াও ব্রায়ানের সাথে তার স্ত্রীর ডিভোর্সও হয়ে গেছে। তো যাই হোক, আজকে ছিল অ্যানার জন্মদিন, তাই ব্রায়ান তার বাচ্চা মেয়েটার পছন্দের ক্যারাওকে সিস্টেমটা কেনার জন্য একটা দোকানে চলে যায়। ব্রায়ান সেই ক্যারাওকে সিস্টেমটা কিনে পরদিন সকালে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে চলে যায়। সেখানে গিয়ে প্রথমেই ব্রায়ান তার স্ত্রী লিসার সাথে দেখা করে এবং সেখানে তারা কিছুক্ষণ গল্প করার সাথে সাথে দূর থেকে অ্যানা তার বাবাকে দেখে দৌড়ে ছুটে চলে আসে। অ্যানা তার বাবাকে অনেক ভালোবাসতো, আর এখন ব্রায়ান তার মেয়ের হাতে তার কিনে আনা সেই ক্যারাওকে সিস্টেমটা উপহার হিসেবে দিয়ে দেয়। আর সেই সাথে ব্রায়ান তার মেয়ের একটা ছবিও তুলে নেয়। আসলে ছোটবেলা থেকেই অ্যানার ইচ্ছে ছিল যে সে গায়িকা হবে। তো প্রথম প্রথম সে ক্যারাওকেটা পেয়ে অনেক খুশি হয়ে গেলেও কিছুক্ষণ পরেই অ্যানা দেখতে পায় যে তার বর্তমান বাবা তথা লিসার বর্তমান স্বামী স্টুয়ার্ট তাকে উপহার দেবার জন্য একটা ঘোড়া নিয়ে চলে এসেছে। তাই অ্যানা সেই ক্যারাওকে সিস্টেমটা ফেলেই দৌড়ে ছুটে চলে যায় স্টুয়ার্টের কাছে। অ্যানার সাথে সাথে পার্টিতে আসা সবাই স্টুয়ার্টের কাছে চলে যায়, আর এদিকে বেচারা ব্রায়ানের উপহার সেখানেই মাটিতে পড়ে রয়। সে হতাশ হয়ে নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ব্রায়ান তার মেয়ের সেই ছবিটা একটা ডায়েরিতে যত্ন সহকারে রেখে দেয়। আসলে প্রত্যেকটা বছর জন্মদিনে ব্রায়ান তার মেয়ের কয়েকটা ছবি এই ডায়েরিতে লাগিয়ে রাখত। এইসব কিছু ভেবে ব্রায়ান যখন মন খারাপ করে বসেছিল, তখনই তার সাথে দেখা করার জন্য তার বেশ কয়েকজন বন্ধু চলে আসে। আসলে এই সকল লোকেদের সাথে ব্রায়ান আগে চাকরি করত। এখন তারা সবাই অবসরপ্রাপ্ত হয়ে একে অপরের একাকিত্ব ঘোচানোর জন্য মাঝে মাঝে এমন পার্টির আয়োজন করে। আর এই পার্টির মাঝে ব্রায়ানের বন্ধু স্যাম তাকে বলে যে দেখো, আমার কাছে একটা কাজ রয়েছে। দেশের সেরা গায়িকা এমিলির অভিজ্ঞ কয়েকজন বডিগার্ড দরকার। আমরা ওর হয়ে কাজ করি, তুমি চাইলে কালকে আমাদের সাথে কাজে জয়েন করতে পারো। আমাদের মতো অভিজ্ঞ সিআইএ এজেন্ট পেলে ওরাও খুশি হয়ে যাবে। তো যাই হোক, অবসর সময় কাটানোর জন্য হলেও ব্রায়ান তাদের সাথে কাজে যাবার জন্য রাজি হয়ে যায়। আর এখন পরদিন বিশাল একটা কনসার্টে তারা সবাই গিয়েছিল এমিলিকে গার্ড করার জন্য। এমিলি এখন প্রস্তুত হয়ে যখন স্টেজে উঠতে যাচ্ছিল, তখনই ব্রায়ান তাকে বলে যে ম্যাডাম, আমার একটা মেয়ে রয়েছে 17 বছর বয়সী। ও নিজেও আপনার মতো একজন গায়িকা হতে চায়। ওর জন্য কোনো উপদেশ কি আপনি দিতে পারবেন? এমিলি বলে যে হ্যাঁ, ওকে অন্য কোনো একটা পেশা খুঁজে নিতে বলো। এটা বলে এমিলি স্টেজে পারফর্ম করার জন্য চলে যায়। আর পারফর্ম শেষে বাড়িতে ফেরার জন্য সে যখন বেরিয়েছিল, তখনই সিকিউরিটিদের ভঙ্গ করে শত শত মানুষ তার সাথে দেখা করতে ছুটে চলে আসে। কয়েকজন গার্ড সেই লোকগুলোকে আটকে ফেলে, আর ব্রায়ান এমিলিকে নিয়ে দ্রুত গাড়ির দিকে যেতে থাকে। আর তখনই একজন আগন্তুক এসে এমিলির উপরে চাকু দিয়ে হামলা করে দেয়। কিন্তু ব্রায়ান খুবই বিচক্ষণতার সাথে সেই লোকটাকে মেরে এমিলিকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়ে। বেচারি এমিলি এমন হামলার শিকার হয়ে প্রচণ্ড ভয়ে রীতিমতো কান্না করতে থাকে। আর সব কিছু শেষে সবাইকে যখন টাকা দেয়া হচ্ছিল, তখনই এমিলি স্পেশালি ব্রায়ানকে নিজের কাছে ডেকে পাঠায়। আর সে তাকে একটা কার্ড দিয়ে বলে যে তুমি বলেছিলে না তোমার মেয়ে গায়িকা হতে চায়, এই যে এখানে একজন শিক্ষকের নাম আর নাম্বার রয়েছে। উনি খুবই ভালো গান শেখায়। তোমার মেয়েকে ওর কাছে গান শিখিও, আর তারপরে তুমি আমার সাথে যোগাযোগ করিও। আমি তোমার মেয়েকে মিডিয়াতে সুযোগ করে দেব। আর ব্রায়ান, তোমাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর। এত সুন্দর একটা উপহার পেয়ে ব্রায়ান পরদিনই তার মেয়ের সাথে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে চলে যায়। আর সে তার মেয়েকে সেই গায়ক হবার দিক নির্দেশনা যখন দিতেই যাচ্ছিল, তখনই অ্যানা বলে যে বাবা, আমি আমার বান্ধবী অ্যামান্ডার সাথে ফ্রান্সে ঘুরতে যেতে চাই। আমি ফ্রান্সের সকল মিউজিয়ামগুলো ঘুরে দেখতে চাই বাবা। কিন্তু ব্রায়ান বলে যে কখনো না, তোমার বয়স মাত্র 17। আমি তোমাকে একা একা এত দূরে যেতে দিতে পারি না। অ্যানা বলে যে কিন্তু বাবা, আমার বান্ধবীর বয়স 19, আমরা চাইলেই বিদেশে ঘুরতে যেতে পারি। তুমি প্লিজ আমাকে অনুমতি দাও। ব্রায়ান তার মেয়েকে বুঝাতে থাকে যে দেখো মা, তোমরা এখনো বাইরের দুনিয়াটা ঠিক মতো চেনো না।
বাইরের দুনিয়া এতটাও সহজ নয়। এইসব কথা শুনে ব্রায়ানের স্ত্রী তাকে বলে যে দেখো, আমি চাই আমার মেয়েটা দুনিয়া চিনুক, শুধু আমার মতো ঘরবন্দি হয়ে যেন ওর জীবন কেটে না যায়। আমিও এটাই চাই যে তুমি ব্যাস এই কাগজে একটা সিগনেচার করে তোমার মেয়েকে বিদেশ যাবার অনুমতি দিয়ে দাও। ব্রায়ান কোনোভাবেই তার মেয়েকে একা একা বিদেশে যেতে দিতে চাচ্ছিল না। সে অ্যানাকে বলে যে চলো, আমিও তোমার সাথে যাই। কিন্তু অ্যানা এইসব কথা শুনে রেগেমেগে কান্না করতে করতে সেখান থেকে উঠে চলে যায়। বেচারা ব্রায়ান প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কিন্তু পরদিন সকালেই সে তার মেয়েকে যেতে দেবার অনুমতিপত্রটাতে সিগনেচার করে তার মেয়ের সাথে দেখা করতে চলে যায়। ব্রায়ান তার মেয়েকে বলে যে আমি তোমাকে যেতে দেব 3টে শর্তে। তুমি আমাকে দিনের মধ্যে 5-6 বার ফোন করবে, কোথায় আছো সেই ঠিকানা আমাকে জানাবে, আর কার কার সাথে আছো এই সব কিছু আমাকে জানাবে। অ্যানা তার বাবার সব কথাতেই রাজি হয়ে খুশিতে রীতিমতো নাচতে থাকে। আর এখন পরদিনই ব্রায়ান তার মেয়েকে গাড়িতে করে এয়ারপোর্টে নিয়ে যেতে থাকে ফ্রান্সের উদ্দেশ্যে পাঠিয়ে দেবার জন্য। তো পথিমধ্যেই আমরা ব্রায়ানের চাকরি জীবন সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে পারি যে সে প্রায় 30 বছর সিআইএ এর একজন অভিজ্ঞ এজেন্ট ছিল। সে দেশের বড় বড় মিশন নিজ হাতে কমপ্লিট করেছিল। তো যাই হোক, ফাইনালি এয়ারপোর্টে গিয়ে অ্যানা তার বান্ধবী অ্যামান্ডার সাথে দেখা করে আর প্রচণ্ড খুশিতে নাচানাচি করতে থাকে। কিন্তু তখনই গাড়ির ডিকির ভেতর থেকে ব্রায়ান একটা ম্যাপ দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে যে তার মেয়ে আসলে শুধু ফ্রান্সে যাচ্ছে না, সে স্পেন সহ ফ্রান্সের আশেপাশের বেশ কয়েকটা দেশে ঘুরতে যাচ্ছে। এটা জানতে পেরে ব্রায়ান যখন তার স্ত্রীর উপরে রেগে গিয়েছিল, তখনই তার স্ত্রী তাকে বলে যে আমি জানি ও বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছে, আমি ইচ্ছে করে তোমাকে এইসব কিছু বলিনি, কারণ এত কিছু জানলে তুমি কখনোই ওকে যাবার অনুমতি দিতেই না। ব্রায়ান এইসব কথা শুনে আবারও হতাশ হয়ে যায়। তো যাই হোক, প্লেনে উঠিয়ে দেবার আগে ব্রায়ান আবারও তার মেয়ে আর অ্যামান্ডার একটা ছবি তুলে রাখে। আর ফাইনালি অ্যামান্ডা এবং অ্যানা দুজনে ফ্রান্সে পৌঁছে যায়। আর ফ্রান্সের এয়ারপোর্ট থেকে বেরোনোর সাথে সাথে তাদের সাথে পিটার নামের একটা ছেলের দেখা হয়ে যায়। পিটার তাদেরকে একটা ছবিও তুলে দেয়, আর তারপর সে মেয়ে দুজনকে বলে যে এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি, তোমরা চাইলে আমরা ট্যাক্সি শেয়ার করে যেতে পারি। অ্যামান্ডা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আর এখন তারা একই ট্যাক্সিতে করে তাদের অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। এখানে পিটার ততক্ষণে তাদের সাথে বন্ধুত্ব করে ফেলেছিল, তাই অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেবার পরে পিটার তাদের অ্যাপার্টমেন্ট নাম্বারটাও জেনে নেয়। মেয়ে দুজন ঘরে ঢুকে যাবার সাথে সাথে পিটার ফোন করে কোনো একজন লোককে জানিয়ে দেয় যে আমেরিকার দুজন কম বয়সী মেয়ে খুঁজে পাওয়া গেছে। এদিকে দুই বান্ধবী যখন গান ছেড়ে দিয়ে নাচানাচি করছিল, তখনই অপরদিকে ব্রায়ান নিজের মেয়ের চিন্তায় প্রায় পাগল হয়ে গিয়েছিল, কারণ এতক্ষণে অ্যানা তাকে একবারও ফোন করেনি। ব্রায়ান প্রচণ্ড চিন্তিত হয়ে তার স্ত্রীকে ফোন করে বলে যে অ্যানা কি তোমাকে ফোন করেছিল, ও কোথায় আছে, কেমন আছে, ও আমাকে কিচ্ছু জানায়নি। ব্রায়ানের স্ত্রী বিরক্ত নিয়ে বলে যে দেখো ব্রায়ান, তুমি ঘুমিয়ে যাও, মেয়েটাকে একটু স্পেস দাও। এদিকে অ্যানা যখন দেখতে পায় যে তার বাবা অনেকবার তাকে ফোন করেছে, তখন সে তার বাবার সাথে ফোনে কথা বলতে বলতে পাশের একটা রুমে চলে যায়। সেখানে এসে সে তার বাবাকে এতক্ষণ কল না দেবার জন্য বারবার সরি বলতে থাকে। কিন্তু তখনই অ্যানা খেয়াল করে যে তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে কয়েকজন লোক ঢুকে পড়েছে, আর তারা অ্যামান্ডাকে জোর জবরদস্তি করে অজ্ঞান করে ফেলেছে। অ্যানা কান্না করতে করতে তার বাবাকে সব কিছু বলে দেয়, আর সাথে সাথে ব্রায়ান বুঝে যায় যে তার মেয়ে বিপদে পড়ে গেছে। তাই সে নিজের কাছে থাকা সকল ডিভাইসগুলো দিয়ে তার মেয়ের কলটা রেকর্ড করে নিতে থাকে। শুধু তাই নয়, ব্রায়ান তার মেয়েকে বলে যে দ্রুত তুমি খাটের নিচে লুকিয়ে পড়ো, আর ফ্রান্সে গিয়ে তোমার সাথে কোন কোন লোকের পরিচয় হয়েছে আমাকে বলো। আর খেয়াল করো যে এই লোকগুলো ঘরের ভেতরে এসেছে তারা দেখতে কেমন, কতটা লম্বা, চুলের রং কি, এছাড়াও শরীরে কোনো ট্যাটু আছে কিনা জানতে পারলে আমাকে জানাও। অ্যানা তার বাবাকে জানায় যে এয়ারপোর্টে তার সাথে পিটার নামের একটা ছেলের দেখা হয়েছিল। কিন্তু এইসব কিছু বলতে না বলতেই লোকগুলো অ্যানাকে তুলে নিয়ে চলে যায়। আর যাবার আগে চিৎকার করে অ্যানা বলে যে 6 ফুট লম্বা আর হাতে চাঁদ তারার ট্যাটু রয়েছে। ব্রায়ানের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কিন্তু তবুও সে অপেক্ষা করতে থাকে। আর তখনই সেই কিডন্যাপারেরা ব্রায়ানের ফোন রিসিভ করে। ব্রায়ান খুবই শান্ত মাথায় তাদেরকে বলে যে দেখো, আমি জানি না তুমি কে, আমি জানি না তুমি কি চাও, তবে যদি তুমি টাকা চাও তাহলে আমি বলে দেই যে আমার কাছে তোমাকে দেবার মতো কোনো টাকা নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে 30 বছরের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা।
যে অভিজ্ঞতা আমাকে তোমাদের মতো লোকদের জন্য দুঃস্বপ্ন বানিয়ে রেখেছে। তোমরা যদি আমার মেয়েকে এখনই ছেড়ে দাও তাহলে এসব কিছু এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু যদি না ছাড়ো তাহলে আমি তোমাকে খুঁজে বের করব আর আমি তোমাকে মেরে ফেলবো। এরপর অপর পাশের লোকটা শুধু তাকে বলে, গুড লাক। কথা শেষ হবার সাথে সাথে ব্রায়ান তার বন্ধু স্যামকে এই কলের সকল ডিটেলস দিয়ে বলতে থাকে যে কলটা কোথা থেকে এসেছে, কে করেছে, যতটুকু ইনফরমেশন খুঁজে পাও দ্রুত আমাকে পাঠিয়ে দাও। এদিকে ব্রায়ান ততক্ষণে তার স্ত্রীর বাড়িতে এসে বলে দেয় যে অ্যানাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, আমার ওকে বাঁচাতে যেতে হবে। আর ততক্ষণে স্যাম সেই কলের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন পেয়ে গিয়েছিল, যেটা সে ব্রায়ানকে বলে যে তোমার মেয়ে ট্রপোজা নামের একটা এরিয়ার অ্যাপার্টমেন্টে ছিল। ওই এরিয়াটা ক্রিমিনালদের জন্য স্বর্গরাজ্য। আর তাছাড়াও কল রেকর্ড শুনে আমি বুঝতে পেরেছি যে ক্রিমিনালেরা আলবেনিয়ান ভাষায় কথা বলছিল। পুলিশের কাছে এই আলবেনিয়ান গ্যাংয়ের বিশাল অপরাধের একটা লিস্ট রয়েছে। এরা সাধারণত মেয়েদেরকে কিডন্যাপ করে তাদেরকে ইউরোপের বিভিন্ন দেশে প্রস্টিটিউট হিসেবে বিক্রি করে দেয়। এরা 4 থেকে 5 দিনের মধ্যে এই সব মেয়েদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তাই তুমি সর্বোচ্চ 96 ঘন্টা সময় পাবে তোমার মেয়েকে খুঁজে বের করার জন্য, যেটা প্রায় অসম্ভব। এইসব কথা শেষ করে দ্রুত ব্রায়ান বেরিয়ে পড়ে ফ্রান্সের উদ্দেশ্যে। আর সে প্রথমেই তার মেয়ের সেই অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে, আর তারপর সেই অ্যাপার্টমেন্টের চারপাশের অবস্থা দেখে সে বোঝার চেষ্টা করতে থাকে যে তার মেয়ে এবং অ্যামান্ডাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে। এইসব কিছু অনুধাবন করতে করতে ব্রায়ান সেখানে তার মেয়ের মোবাইলটা ভাঙা অবস্থায় কুড়িয়ে পায়। সাথে সাথে ব্রায়ান মোবাইলের ভেতরে সেই মেমোরি কার্ডটা বের করে নিয়ে একটা ডিভাইসের মাধ্যমে মোবাইল দিয়ে তোলা ছবিগুলো অ্যানালাইজ করতে গেলে সে দেখতে পায় এয়ারপোর্টে পিটার যখন তার মেয়ে এবং অ্যামান্ডার ছবি তুলেছিল তখনই একটা আয়নাতে পিটারের চেহারাও ধরা পড়ে। আর এখন আমাদের পিটারকে দেখানো হয় যে কিনা আবারও এয়ারপোর্টে গিয়ে ফাঁদ পেতে বসেছিল নতুন কোনো মেয়েকে ধরার জন্য। সে আজকেও একটা মেয়েকে দেখে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে ব্রায়ান সেখানে এসে পিটারকে মারধর করতে থাকে আর নিজের মেয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু তখনই পিটারের সহযোগী আরেকজন ব্রায়ানকে ধরলে সেই সুযোগে পিটার সেখান থেকে পালিয়ে চলে যায়। আর ব্রায়ান পিটারকে ধরার জন্য তার পেছনে প্রাণপণে ছুটে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত পিটার নিজেকে বাঁচানোর জন্য ফ্লাইওভার থেকে নিচে লাফ দেয়। আর তখনই একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় পিটারের সেখানেই মৃত্যু হয়ে যায়। ব্রায়ান এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে সাহায্যের জন্য তার বন্ধু জ্যাকবের সাথে দেখা করে, যে কিনা ফ্রান্সের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে কাজ করত। ব্রায়ান জ্যাকবকে নিজের বিপদের কথা জানিয়ে দেয় যে কিভাবে আলবেনিয়ান গ্যাংস্টারেরা তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তার হাতে আর মাত্র 76 ঘন্টা সময় রয়েছে, তাই সে জ্যাকবের কাছ থেকে জানতে চায় যে আলবেনিয়ানরা কোন জায়গা থেকে মূলত তাদের এইসব অবৈধ কাজগুলো অপারেট করে। জ্যাকব যেহেতু ব্রায়ানের বন্ধু ছিল তাই সে তাকে একটা ঠিকানা জানিয়ে দেয় আর তাকে এটাও বলে দেয় যে ব্রায়ান চেষ্টা করো কোনো ধ্বংসলীলা না চালানোর জন্য। এইসব কথাবার্তা শেষ করে জ্যাকব বাড়িতে গিয়ে নিজের একজন এজেন্টকে লাগিয়ে দেয় ব্রায়ানের উপরে নজরদারি করার জন্য। আর তাছাড়াও এখন ব্রায়ান একজন আলবেনিয়ান টু ইংলিশ ট্রান্সলেট করার জন্য লোক হায়ার করে। আর তারপর ব্রায়ান সে আলবেনিয়ানদের এলাকাতে গিয়ে সেখানকার লোকাল একজন গ্যাংস্টারের সাথে ইচ্ছে করেই ঝামেলায় জড়িয়ে পড়ে এবং সুযোগ বুঝে তার শরীরে সে একটা মাইক্রোফোন লাগিয়ে দেয়। আর তারপর ব্রায়ান সেই গাড়িতে বসে আলবেনিয়ান গ্যাংস্টারের সকল কথাগুলো তার হায়ার করা ট্রান্সলেটরকে শোনাতে থাকে, আর তার কাছ থেকে সে ইংলিশে এই সব কথার ট্রান্সলেট শুনে নিতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই গ্যাংস্টারের কথাবার্তা শুনে ব্রায়ান তেমন কোনো ইনফরমেশনই পায় না, তাই সে পরবর্তীতে এই আলবেনিয়ানদের প্রস্টিটিউশন এলাকাতে চলে যায়, কারণ এরা সাধারণত মেয়েদেরকে কিডন্যাপ করে এইসব কাজেই লাগিয়ে দেয়। তো এখানে গিয়ে বিভিন্ন ঘরের ভেতরে ব্রায়ান নিজের মেয়েকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু সে কোথাও অ্যানাকে খুঁজে না পেলেও সে একটা মেয়ের কাছে অ্যানার পরা জ্যাকেট দেখতে পায়। ব্রায়ান সেই মেয়েটাকে অ্যানার ব্যাপারে জিজ্ঞাসা করলেও কোনো লাভ হয় না, কারণ এই গ্যাংস্টারেরা এই মেয়েটাকে এতটাই ড্রাগ দিয়েছিল যে মেয়েটা কোনো কথাই বলতে পারছিল না। তো যাই হোক, ব্রায়ানের এইসব কাজকর্ম দেখে কয়েকজন গ্যাংস্টার সেখানে এসে তাকে আটকানোর অনেক চেষ্টা করে,
কিন্তু ব্রায়ান রীতিমতো তাদের সবাইকে মেরে এই মেয়েটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। চারপাশে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায় আর ব্রায়ান এখানকার 5 থেকে 7 জন মানুষকে মেরে এই সম্পূর্ণ এলাকায় একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে গ্যাংস্টারদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু তখনও ব্রায়ানের পেছনে জ্যাকবের লাগানো সেই গোয়েন্দা নজরদারি করেই চলেছিল, কিন্তু ব্রায়ান সেই গোয়েন্দার ব্যাপারটা বুঝতে পেরে খুব সহজেই তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর ব্রায়ান সেই মেয়েটাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় এবং তাকে বিভিন্ন ঔষধ এবং স্যালাইন প্রয়োগ করে সুস্থ করে তোলার চেষ্টা করে। আর তখনই জ্যাকব ব্রায়ানকে ফোন করে আর জানায় যে আগামীকাল তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার জরুরি কথা রয়েছে। ব্রায়ান বুঝে গিয়েছিল যে জ্যাকব তাকে ধরার চেষ্টা করছে, তাই সে পরদিন তার সাথে দেখা না করলেও তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে কৌশলে তার সাথে ফোনে কথা বলতে থাকে। জ্যাকব তাকে বলে যে দেখো ব্রায়ান, ফ্রান্সের পুলিশ এখন তোমার পেছনে কোমর বেঁধে লেগে পড়েছে, তারা যদি তোমাকে ধরতে পারে তাহলে 14 বছরের জেল দিয়ে দেবে। আমি তোমার জন্য দেশে ফেরার একটা টিকিট কেটে দিয়েছি, বাঁচতে চাইলে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব। আর হ্যাঁ, আমি কথা দিচ্ছি তুমি যাবার পরেও আমি তোমার মেয়েকে খোঁজার চেষ্টা করে যাব। কিন্তু ব্রায়ান তার কথায় একদমই রাজি হয় না। আর এদিকে ততক্ষণে ব্রায়ানকে খোঁজার জন্য বেশ কয়েকজন এজেন্ট সে মোবাইল ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে ব্রায়ান আসলে মোবাইলটা রেখে অনেক দূর থেকে কথা বলছিল। তো যাই হোক, এখন ব্রায়ান সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে আর ততক্ষণে তার বাড়িতে থাকা সেই মেয়েটার জ্ঞান ফিরে এসেছিল। তাই সে সেই মেয়েটাকে বারবার জিজ্ঞাসা করে যে তুমি এই জ্যাকেটটা কোথায় পেয়েছো। সে তার মেয়ের ছবি দেখিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েটাকে দেখেছো কি না। মেয়েটা কান্না করতে করতে বলে যে হ্যাঁ, এই মেয়েটা আমাকে এই জ্যাকেট উপহার দিয়েছিল, মেয়েটা খুবই ভালো ছিল। ব্রায়ান বলে যে আমি ওই মেয়েটার বাবা, তুমি ওকে কোথায় দেখেছিলে? তখনই সেই মেয়েটা জানায় যে তাদেরকে প্যারাডাইস নামের একটা বাড়ির ভেতরে রাখা হয়েছিল, যেই বাড়ির দরজা ছিল লাল রঙের। এই কথা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ব্রায়ান নিজেকে ফ্রান্সের একজন সিক্রেট এজেন্টের মতো তৈরি করে নিয়ে সে লাল রঙের প্যারাডাইস নামের বাড়িতে চলে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সে ঘরে ঢুকে একজন গ্যাংস্টারকে বলে যে আমি ফ্রান্সের সিক্রেট সার্ভিসের একজন লোক, আমি তোমাদের সাথে একটা ডিল করার জন্য এসেছি, তোমার বসের সাথে আমার কথা বলা দরকার। তো এই কথা শুনে সেই লোকটা ব্রায়ানকে নিয়ে তাদের বসের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে ব্রায়ান এই লোকগুলোকে বলে যে আমি জানি তোমরা আলবেনিয়ানরা এখানে কি করো, তোমরা কতগুলো মেয়ে পাচার করেছো, সব খবর আমাদের কাছে আছে। আর এইসব খবর পাবলিক না করে দেবার জন্য আমাকে টাকা দিতে হবে। এখানে থাকা একজন গ্যাংস্টার বলে যে কিন্তু আমরা জ্যাকবের সাথে তো অনেক আগে এইসব ব্যাপারে ডিল করে ফেলেছি। ব্রায়ান জ্যাকবের কথা শুনে অবাক হয়ে যায়, সে বুঝতে পারে যে তার বন্ধুও তাহলে এইসব কাজের সাথে জড়িত। তো যাই হোক, ব্রায়ান তাদেরকে বলে যে না, জ্যাকবের এখন অন্য একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে গেছে, তাই এইসব কিছু সিক্রেট রাখতে হলে তাকে এক্ষুনি টাকা দিতে হবে। ব্রায়ানের এইসব কথা শুনে সেখানকার একজন গ্যাংস্টার তাকে টাকা দিতে রাজিও হয়ে যায়। আর এইসব কিছুর মধ্যে ব্রায়ান খেয়াল করে যে এই গ্যাংস্টারগুলোর হাতে চাঁদ তারার ট্যাটু করা রয়েছে। শুধু তাই নয়, এরা সবাই 6 ফুটের উপরে লম্বা। তাই ব্রায়ান শিওর হবার জন্য নিজের কাছে লেখা গুড লাক তাদেরকে দেখিয়ে বলে যে এখানে কি লেখা আছে একটু পড়ে দেবে। তখনই একজন গ্যাংস্টার বলে যে গুড লাক। আর এটা শুনে ব্রায়ান বুঝতে পারে যে এই লোকটার সাথেই সে ফোনে কথা বলেছিল, তাই সে সাথে সাথে বলে যে তুই হয়তো আমাকে চিনতে পারিসনি, 2 দিন আগে তুই আমার সাথে ফোনে কথা বলেছিলি আর আমি বলেছিলাম তোকে খুঁজে বের করে আমি মেরে ফেলবো। এই কথা বলার সাথে সাথে তাদের মাঝে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। যথারীতি ব্রায়ান এইসব লড়াইয়ে অনেক পারদর্শী ছিল, তাই সে গোলাগুলি এবং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে প্রায় সবগুলো গ্যাংস্টারকে মেরে ফেলে এবং তারপর এই বিল্ডিংয়ের চারপাশে নিজের মেয়েকে হন্য হয়ে খুঁজতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রায়ান এখানে নিজের মেয়েকে খুঁজে না পেলেও তার মেয়ের বান্ধবী অ্যামান্ডাকে খুঁজে পায়, যে কিনা ড্রাগের ওভারডোজের কারণে ততক্ষণে মারা গিয়েছিল। তো যাই হোক, ব্রায়ান সেই গ্যাংস্টারকে কিডন্যাপ করে নিজের বাড়িতে নিয়ে এসেছিল আর সে এই গুন্ডাটাকে বিভিন্নভাবে বৈদ্যুতিক শক দিয়ে টর্চার করতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে যে আমার মেয়ে কোথায়, তুই ওকে কোথায় রেখেছিস। ব্রায়ানের টর্চার এতটাই ভয়াবহ ছিল যে লোকটা বাধ্য হয়ে তাকে বলে দেয় যে সে অ্যানাকে সেন্ট ক্লেয়ার নামের একজন লোকের কাছে বিক্রি করে দিয়েছে। এমন যুবতী কম বয়সী মেয়েদের নাকি আন্ডারগ্রাউন্ড মার্কেটে অনেক দাম।
ব্রায়ান জিজ্ঞাসা করে যে সেন্ট ক্লেয়ার কে, আমি ওকে কোথায় খুঁজে পাবো। কিন্তু এই লোকটা সেন্ট ক্লেয়ারের ব্যাপারে এর থেকে বেশি আর কিছুই জানতো না। তাই ব্রায়ান যথারীতি তাকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে সোজা তার বন্ধু জ্যাকবের বাড়িতে চলে যায়। সে জ্যাকবের পরিবারের সাথে খুব ভালোভাবে বসে গল্প করতে থাকে, কিন্তু তখনই জ্যাকব নিজের সিকিউরিটির জন্য তার বন্দুকটা নিয়ে সাথে চলে আসে। আর এখন তারা খাওয়া দাওয়া করার সময় ব্রায়ান জ্যাকবকে সরাসরি বলে দেয় যে তুমি এইসব কাজের সাথে কবে থেকে জড়িত। জ্যাকব বলতে থাকে যে এটা এইসব কথা বলার সময় নয়, আর আমি যা করেছি আমার পরিবারের জন্য করেছি। আমার বেতন যতটুকু তার থেকে খরচ অনেক বেশি, আর আমি সেই খরচের টাকা যে কোনো জায়গা থেকে তুলে আনতে রাজি। ব্রায়ান বলে যে ঠিক আছে, তুই শুধু আমাকে এটুকু বলে দে যে সেন্ট ক্লেয়ার কে, ওকে কোথায় খুঁজে পাবো। কিন্তু জ্যাকব তাকে এইসব ব্যাপারে কিছু তো বলে না, উল্টে তার দিকে বন্দুক তাক করে ধরে। কিন্তু ব্রায়ান আসলে ঘরের ভেতরে ঢুকে সবার আগে জ্যাকবের বন্দুক থেকে সবগুলো গুলি অনেক আগেই বের করে ফেলেছিল। এখন উল্টে ব্রায়ানই জ্যাকবের স্ত্রীর হাতে একটা গুলি করে তাকে জিজ্ঞাসা করে যে এখন আমাকে সেন্ট ক্লেয়ারের ঠিকানা দিয়ে দে, নয়তো আমি তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। তাই এবার বাধ্য হয়ে জ্যাকব সেন্ট ক্লেয়ার নামের সেই লোকটার সকল ইনফরমেশন ব্রায়ানকে দিয়ে দেয়। সাথে সাথে ব্রায়ান সেন্ট ক্লেয়ারকে খুঁজতে একটা নাইট ক্লাবের ভেতরে চলে যায়, আর সেখানে গিয়ে ব্রায়ান কয়েকজন মানুষকে মেরে একটা গোপন কক্ষে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে একটা স্টেজের উপরে যুবতী মেয়েদেরকে তুলে তাদেরকে নিলামে বিক্রি করা হচ্ছিল। তো একটা মেয়ে বিক্রি শেষ হবার পরে ফাইনালি সেরা মেয়ে হিসেবে ব্রায়ানের মেয়েকে নিলামে তোলা হয়। ব্রায়ান নিজের মেয়েকে বাঁচানোর জন্য তার সামনে যেই লোকটা ছিল তার মাথায় বন্দুক তাক করে ধরে তাকে বাধ্য করে তার মেয়ে অ্যানাকে কিনে নেবার জন্য। এই লোকটার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ব্রায়ানের কথা মতো তার মেয়েকে $5,00,000 কিনে নেয়। ব্রায়ান এখন এই লোকটার কাছ থেকে নিজের মেয়েকে উদ্ধার করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেন্ট ক্লেয়ার নামের সেই লোকটা তার বডিগার্ডদেরকে সাথে এনে ব্রায়ানকে জিম্মি করে ফেলে। তারা ব্রায়ানকে একটা পাইপের সাথে বেঁধে ফেলে, আর ব্রায়ান সেন্ট ক্লেয়ারকে দেখে তার কাছে অনুরোধ করতে থাকে যে প্লিজ আমার মেয়েকে আমার সাথে যেতে দাও, আমি তোমাদের সাথে আর কোনো ঝামেলা করব না। কিন্তু সেন্ট ক্লেয়ার তাকে বলে যে দেখ ভাই, আমি নিজেও একজন বাবা, কিন্তু আমার এতে করার কিছুই নেই, এটা একটা বিজনেস, এখানে সব কিছু এভাবেই চলে। এটা বলে সেন্ট ক্লেয়ার নিজের লোকজনদেরকে বলে দেয় ব্রায়ানকে মেরে ফেলার জন্য। আসলে এই সম্পূর্ণ নিলামটাই পরিচালনা করেছিল সেন্ট ক্লেয়ার নামের এই লোকটা। তো যাই হোক, তার বডিগার্ডেরা যখন ব্রায়ানকে মারতে গিয়েছিল তখনই ব্রায়ান সেই পাইপটা ভেঙে বডিগার্ডগুলোর উপরে হামলা করে দেয়, আর সে চোখের পলকেই সবগুলো বডিগার্ডকে মেরে ফাইনালি সেন্ট ক্লেয়ারের সামনে চলে আসে। আর সে তাকে জিম্মি করে বলে যে মেয়েদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, জলদি বলে দে। সেন্ট ক্লেয়ার নিজের জীবন বাঁচানোর জন্য বলে দেয় যে ওদেরকে জাহাজে করে বর্ডার পার করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শোনার সাথে সাথে ব্রায়ান তাকে গুলি করে ছুটে চলে যায় সেই জাহাজগুলোকে ধরার জন্য। কিন্তু একদম শেষ মুহূর্তে ব্রায়ান দেখতে পায় যে জাহাজটা নদীর তীর থেকে নদীতে নেমে পড়েছে। তাই সে একটা গাড়ি নিয়ে জাহাজটাকে ধাওয়া করতে করতে ফাইনালি একটা ব্রিজের উপর থেকে জাহাজের উপরে লাফিয়ে পড়ে। আর যথারীতি সে এক এক করে জাহাজের ভেতরে থাকা সবগুলো গার্ডকে মেরে ফাইনালি যখন তার মেয়ের কাছে পৌঁছে গিয়েছিল তখনই সে দেখতে পায় যে একজন বৃদ্ধ লোক তার মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ব্রায়ানকে জিম্মি করার চেষ্টা করছিল। কিন্তু ব্রায়ান চোখের পলকে লোকটার মাথায় গুলি করে তার মেয়েকে উদ্ধার করে নেয়। আর সবশেষে বাবা মেয়ে একত্রিত হয়ে যায়, আর এখন পরদিনই ব্রায়ান তার মেয়েকে নিয়ে দেশে ফিরে চলে আসে। সবাই বাবা মেয়েকে সুস্থ স্বাভাবিক দেখে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। আর সব কিছু স্বাভাবিক হবার পরে ব্রায়ান তার মেয়েকে নিয়ে সেই গায়িকা এমিলির কাছে চলে যায়, যে কিনা তার মেয়েকে সাহায্য করতে চেয়েছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পটার আরও 2টা পার্ট রয়েছে, আপনারা চাইলে সবগুলো খুব জলদি নিয়ে আসবো। আর হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।